দ্য রিবার্ড, ফিরে আসার গল্প, রূপান্তর শামসুর রহমান উমর ও কানিজ শাহ। বন্দি থেকে মুসলিম, ইবন রিডলি। 2001 সালের 9 সেপ্টেম্বর। দিনটার কথা মনে হলেই এক ভয়ঙ্কর দৃশ্য চোখের সামনে ভেসে ওঠে। দুটো প্লেন এক এক করে ঢুকে গেল বিশাল টুইন টাওয়ার এর পেটের ভিতর। বুঝবাজির মতো ধসে পড়ল আকাশ ছুঁয়া দুইটি টাওয়ার। জলে পুড়ে ছাই হয়ে গেল অনেক মানুষ। এই ঘটনায় যে আমার জীবনটা এমন করে পাল্টে দিবে তা কে জানতো। ও হ্যাঁ, আমার পরিচয়টা আগে দিয়ে নেই। আমার নাম ইবন রিডলি, পেশায় সাংবাদিক। আমি তখন কাজ করতাম লন্ডনের সানডে এক্সপ্রেস পত্রিকায়। আমাকে একজন ফোনে বলল, জলদি তোমার টিভি ছাড়ো, টুইন টাওয়ারে হামলা হয়েছে। সব চ্যানেল ব্রেকিং নিউজ দেখাচ্ছে। টিভিতে যা দেখলাম তা নিজের চোখকে বিশ্বাস করাতে পারছিলাম না। প্রথমটায় ভাবলাম এটা বোধহয় কোনো দুর্ঘটনা, কিন্তু না। আমাকে অবাক করে দিয়ে কিছুক্ষণের মধ্যে দ্বিতীয় আরেকটি প্লেন সোজা ঢুকে গেল টাওয়ারে। নিমিষেই ধসে পড়ল টুইন টাওয়ার। আমেরিকার অহংকার। কিছু সময় পর সবার কাছে পরিষ্কার হয়ে গেল এটি নিছক কোনো দুর্ঘটনা নয়, এটি ছিল পরিকল্পিত সন্ত্রাসী হামলা। আমি উপলব্ধি করলাম পেশাগত কারণে খবর সংগ্রহের জন্য আমার খুব দ্রুতই নিউ ইয়র্ক যাওয়া উচিত, কিন্তু আমেরিকাগামী সব ফ্লাইট বাতিল করা হয়েছে। বন্ধ করে দেওয়া হয়েছে আমেরিকার সীমান্ত। পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে আমেরিকাতে ঢোকা এখন খুব কঠিন। লন্ডনের হিথ্রো এয়ারপোর্টে তখন আমেরিকান মানুষদের ভিড়। নিজ দেশে স্বজনদের কাছে ফেরার জন্য সবাই বেকুল। দ্রুত আমেরিকায় ফিরতে সবাই সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে। পরিস্থিতি একটু স্বাভাবিক হলে তাদেরকেই অগ্রাধিকার ভিত্তিতে টিকিট দেওয়া হচ্ছিল। অনেক চেষ্টা 4 দিন পর আমি নিউ ইয়র্কগামী প্লেনের টিকিট পেলাম। বোর্ডিং পাসের জন্য অপেক্ষা করছি। এমন সময় আমার সম্পাদকের ফোন এলো, রিডলি, আমি টিকিট পেয়ে গেছি। আমি তাকে সারপ্রাইজ দেওয়ার ভঙ্গিতে বলে উঠলাম, জানো, আমি টিকিট পেয়ে গেছি। অল্পক্ষণের মধ্যেই প্লেনে উঠতে যাচ্ছি। ওপারে কিছু সময়ের নীরবতা। তারপর উত্তর এলো, রিডলি, আমাদের পরিকল্পনায় কিছুটা পরিবর্তন এসেছে। তুমি সোজা পাকিস্তান চলে যাও, তারপর আফগানিস্তান। কি? আমি নিজের কানকে বিশ্বাস করতে পারছিলাম না। আফগানিস্তান? ঘটনা শুরু আফগানিস্তান থেকে। সারা পৃথিবীর চোখ এখন সেদিকেই থাকবে। তোমার যাত্রা শুভ হোক। লাইনটা কেটে গেল। আমার বাক্স বোঝাই শীতের কাপড়। আমি দাঁড়িয়ে আছি নিউ ইয়র্কগামী প্লেনের লাইনে। আমাকে কিনা এখন যেতে হবে মরুর দেশ আফগানিস্তানে। অবিশ্বাস্য। কি আর করা, আমেরিকার টিকিট বাতিল করে দুবাইয়ের টিকিট কাটলাম। দুবাই হয়ে পৌঁছলাম পাকিস্তানে। আফগানিস্তানের ভিসা পাওয়ার জন্য আমি 3বার চেষ্টা চালালাম, ভিসা পেলাম না। অথচ সংবাদ সংগ্রহের জন্য আফগানিস্তানে না গেলেই নয়। এখন উপায়। বিবিসির সাংবাদিক জন থমসন এক অভিনব বুদ্ধি বের করলো। জন থমসন একদিন আমার কাছে এসে বলল, দেখো, আমি পুরোপুরি অদৃশ্য হয়ে গেছি। জনের পা থেকে মাথা পর্যন্ত পুরোটাই কালো বোরখায় ঢাকা। সামনে বিরাট এক মূর্তি, অথচ তার শরীরে কিছুই দেখা যাচ্ছে না। তাৎক্ষণিক আমার মাথায় দারুণ বুদ্ধি খেলে গেল। আমি ভাবলাম, আরে, এরকম বোরকা পরে তো আমিও অদৃশ্য হয়ে যেতে পারি, তারপর ঢুকে যেতে পারি আফগানিস্তানে। জন থমসন অদৃশ্য হয়ে যেতে পারলে আমি কেন নয়? আমার 2 গাইডের একজন পাকিস্তানি আর একজন জন্মসূত্রে আফগান। তাদের সাথে বসে দারুণ এক বুদ্ধি আটলাম। ঠিক হলো, আমরা বিয়ে বাড়ির লোক সাজবো। আমি থাকবো বোরকায় ঢাকা। তারপর কোনো বিয়ের অনুষ্ঠানে যাচ্ছি এমন ভাব করে ঢুকে পড়বো আফগানিস্তানে। যেই পাবা সেই কাজ। একদিন আমরা পাকিস্তান সীমান্ত ঘেঁষে আফগানিস্তানের উদ্দেশ্যে রওনা হলাম। আমাদের গাড়ি তখন চলছিল খায়বার পাস দিয়ে। খায়বার পাস পৃথিবীর সবচেয়ে বড় গিরি উপত্যকা। দুপাশে পাহাড় আর সবুজ ভূমিঘেরা ও চমৎকার সব দৃশ্য। আমার ধারণাই ছিল না খায়বার পাস এত বড়। আমি মনে করেছিলাম এটার দৈর্ঘ্য সর্বোচ্চ 30 গজ হবে। আসলে এর দৈর্ঘ্য 34 মাইল। ইস, কি বুকাই না ছিলাম আমি। আমার মনে তখন চিন্তার ঝড়। আফগানিস্তান, না জানি সেখানকার মানুষগুলো কেমন। বুশ ব্লেয়ারের বাসায় সেখানে শয়তানের শাসন চলছে। মহিলারা চরম নির্যাতিত এবং নিষ্পেষিত জীবন যাপন করছে। অধিকার বলতে তাদের কিছুই নেই। তালেবান শাসকেরা এতই খারাপ যে ছোট বাচ্চাদেরও গুড়ি উড়াতে দেয় না। কিছুদিনের মধ্যে শুরু হবে যুদ্ধ। পৃথিবীর সবচেয়ে ধনী দেশ সবচেয়ে গরিব দেশের উপর হামলা চালাবে। না জানি সেখানকার মানুষগুলো কি ভাবছে। হঠাৎ ঝাঁকুনিতে আমার চিন্তার রেশ কেটে গেল। তাকিয়ে দেখি আমাদের গাড়ি থেমে গেছে। আমরা দাঁড়িয়ে আছি নোম্যান্স ল্যান্ডের একটু দূরেই আফগানিস্তান সীমান্ত। আমরা দুরু দুরু বুকে
এগিয়ে গেলাম চেকপোস্টের দিকে। ভয়াল দর্শন, সব প্রহরী দাঁড়িয়ে আছে সেখানে, মাথায় পাগড়ি, ইয়া লম্বাল খাল্লা, মুখে লম্বা দাড়ি, ভয়ঙ্কর তাদের চাহনি। তাদের হাতের কালাশনিকভ রাইফেল সূর্যের আলোয় চকচক করছে। আমার বুকের ভেতর তখন দুম দুম ড্রাম বাজছে, এতটাই জুড়ে যে আমি নিজের কানে শুনতে পাচ্ছিলাম হৃদপিণ্ডের আওয়াজ। একবার মনে হলো উল্টো দিকে ফিরে দৌড় দেই, কিন্তু তখন আর পেছন ফিরে যাবার উপায় ছিল না। অবাক কাণ্ড, ওরা আমার দিকে ভালো করে তাকালোই না, একবারের জন্যও না। হয়তো বিরাট বোরকার আড়ালে কোনো মহিলা ভেবেই গাইডরা আমাকে ভিন্ন এক আফগানি মহিলা বলে পরিচয় দিল। বুয়া একটি আইডি কার্ডও দেখালো। একটু পরে গাড়িতে চড়ে বসলাম। আমার তখন দারুণ রোমাঞ্চ অনুভব হচ্ছিল। শেষ পর্যন্ত আফগানিস্তানে চলে এলাম, পুরুষ শাসিত আফগানিস্তান, যা নিয়ে পাশ্চাত্যে দুর্নামের শেষ নেই। আমরা এসে পৌঁছলাম জালালাবাদ। এটা আফগানিস্তানের অন্যতম বড় এক শহর। একটা বড় মার্কেটের সামনে এসে গাড়ি থামলো। দেখি পুরুষেরা কাঁধে করে বাজারের বড় বড় ব্যাগ নিয়ে বেরুচ্ছে। ভাবলাম, বাহ, দারুণ তো, এখানে পুরুষেরা বাজার সদাই করে। পাশ্চাত্যে তো শপিং মল থেকে বাজার সদাই সব সময় আমাদের নারীদেরই করতে হয়। পরে জানলাম এখানকার নিয়ম কানুন খুব কড়া। মহিলারা মাহরাম পুরুষ ছাড়া অপরিচিত লোকদের সাথে কথা বলতে পারেন, নিয়ম নেই। আমি অনেক মহিলাকেও দেখতে পেলাম বোরকায় ঢাকা। তারা তাদের পুরুষ সঙ্গীদের সাথে ঘুরে বেড়াচ্ছে। মানুষগুলোর মুখের দিকে তাকিয়ে আমি অবাক হলাম। সবার চেহারা কেমন হাসি খুশি, সুখী সুখী ভাব। দুদিন পরে আমেরিকা উড়ে এসে এদের গাড়ে বোমা ফেলবে, সেটা নিয়ে এদের কোনো চিন্তাই নেই। আমরা এলাম ছোট একটা গ্রামে। তখন কি এক উপলক্ষে সেখানে বেশ আনন্দ ফুর্তি চলছিল। গ্রামের লোকজন গাইডের কাছে আমার পরিচয় জানতে চাইল। গাইড পুস্তু ভাষায় বিড়বিড় করে কি বলে গেল, আমি তার এক বিন্দু বিসর্গ বুঝতে পারলাম। তবে এতটুকু বুঝলাম, গাইডের উত্তর শুনে তারা মোটেও খুশি হয়নি। তারা ভাবছিল চারদিকে এখন যুদ্ধ যুদ্ধ ভাব। এর মধ্যে গাইড এক পশ্চিমা নারীকে নিয়ে এলো এখানে। বেটার আক্কেল জ্ঞানটা কি শুনি। তার উপরে মোল্লা ওমরের কড়া নিষেধাজ্ঞা ছিল। কোন লোক পশ্চিমা বিদেশিকে সাহায্য করলে তার জন্য কড়া শাস্তি পেতে হবে। স্বভাবতই তারা গাইডের উপর খুব ক্ষিপ্ত হয়ে উঠল। ভেতরে ভেতরে ভয় পাচ্ছিল, না জানি কখন ধরা পড়ে যায়। আফগানরা জাতিগতভাবে ফুর্তিবাজ ও হাসি খুশি। খুব বেশিক্ষণ মন মরা হয়ে থাকা এদের দাঁতে নেই। কিছুক্ষণের মধ্যে তাদের ভয় কমে এলো। দু একজন মহিলা দুভাষীর মাধ্যমে আমার সাথে কথাও বলা শুরু করলো। 20 বছর বয়সী এক মেয়েকে জিজ্ঞেস করলাম, এই যে দুদিন পরে যুদ্ধ শুরু হচ্ছে, তোমার ভয় করছে না? বিরক্তি মাখা সুরে সে উত্তর দিল, আর বলবেন না, আমার খুব রাগ লাগছে। আমি জানতে চাইলাম কেন? সে বলা শুরু করলো, আমি ছিলাম নার্সিং ইনস্টিটিউট থেকে প্রশিক্ষণ প্রাপ্ত এক নার্স। বছর 2 আগে তালেবানরা হঠাৎ করেই সে প্রতিষ্ঠান বন্ধ করে দিল। আমি চলে এলাম গ্রামে। ভেবে দেখুন, আজ যদি আমি ঠিকভাবে আমার প্রশিক্ষণ শেষ করতে পারতাম, তাহলে এই যুদ্ধের সময় আমি কত কাজ করতে পারতাম। আহতদের সেবা করা, চিকিৎসার ব্যবস্থা করা। তা না, আমি এখন হাত পা গুটিয়ে এই অজপাড়া গায়ে এসে পচে মরছি। কথার মাঝখানে এক বয়স্ক মহিলা আমাদের সামনে এসে দাঁড়ালেন। তার চেহারায় তাচ্ছিল্য, 2 হাত কোমরে রাখা। আমাকে ভালো মতো নিরীক্ষণ করে জানতে চাইলেন, এই মেয়ে, তোমার ছেলে মেয়ে আছে? আমি উত্তর দিলাম, আছে, একটা মেয়ে। মোটে একটা? জি, মোটে একটা। তিনি আমার বুকের উপর সজোরে একটা ধাক্কা মারলেন। তোমরা পশ্চিমা নারীরা আসলেই হতভাগা। তোমাদের বাচ্চা হয় মোটে একটা, 2টা। আমাকে দেখো, আমার সন্তান মোট 15 জন। যুদ্ধের মাঠে যখন তোমাদের সব সৈন্য মারা যাবে, আমি তখনও একে একে সন্তান জন্ম দিতে থাকবো। এটা বাবার কোনো কারণ নেই। আফগান মহিলারা লাজুক লাজুক আর জড়সড় মাটির মূর্তি। আমি মনে মনে ভাবছিলাম, বাপরে, এই যদি হয় মহিলার তেজ, তবে পুরুষেরা না জানি কেমন। আমি পাল্টা প্রশ্ন করলাম, এই যে আমেরিকা এসে আপনাদের উপর বোমা ফেলবে, আপনাদের ভয় করছে না? তিনি সমান তেজে উত্তর দিলেন, আসুক না আমেরিকার সৈন্য, এই গ্রামে যদি আসে আর আমি যদি হাতের কাছে পাই, তবে জামা কাপড় ছিঁড়ে নিজ হাতে আমি ওদের শায়েস্তা করব। একটু শান্ত হয়ে তিনি আবার বললেন, দেখো, তোমাদের ওখানে যে দুর্ঘটনা ঘটেছে তার জন্য আমরা দুঃখিত, কিন্তু তাতে আমাদের কি দোষ? এর জন্য আমেরিকানরা কেন আমাদের উপর বোমা মারছে? আমরা কি করেছি? আমি তখন মনে মনে ফুঁসছিলাম, কি টুইন টাওয়ার হামলা এদের কাছে নেহায়েত একটা দুর্ঘটনা, যেখানে 6000-এর অধিক মানুষ জ্বলে পুড়ে মারা গেল, যেখানে সুবিশাল টুইন টাওয়ার ধসে পড়লো, প্রাণ বাঁচাতে 100 তলা থেকে মানুষ স্বেচ্ছায় লাফিয়ে পড়লো। এত বড় ঘটনাকে এরা দুর্ঘটনা বলে কি করে? পরে ভেবে দেখলাম, আসলে এদের দোষ নেই। তালেবান শাসনে
বিদেশি টিভি দেখা বারণ। এরা তো জানেই না সে দৃশ্য, সে ঘটনা কতটা ভয়াবহ ছিল। গ্রামে থাকতে থাকতে বিকেল হয়ে এলো। আমাদেরকে নিয়ে উৎকণ্ঠা আবার মানুষগুলোর চেহারায় ফিরে এলো। অনেক বলে কয়ে তাদের কাছ থেকে 2-4টা ছবি নিলাম। বিদায় নিয়ে একটু এগুতেই দেখি গ্রামের অদূরে গেট বন্ধ করে দেয়া হয়েছে। শুনতে পেলাম পাকিস্তান তাদের সীমান্ত বন্ধ করে দিয়েছে, কাউকে আসতেও দিচ্ছে না, যেতেও দিচ্ছে না। পরদিন সকালে গিয়ে দেখি একই অবস্থা। আমি পড়লাম মহাজামেল। আমার সম্পাদক যদি জানেন আমি আফগানিস্তানে গিয়ে নিখোঁজ হয়ে গেছি, তাহলে বিশ্ব মিডিয়ায় হইচই পড়ে যাবে, চারদিকে আতঙ্ক ছড়াবে। আমাকে যে করেই হোক এখান থেকে বের হতে হবে। কিন্তু কিভাবে? গাইড বলল উপায় একটা আছে, আমাদেরকে চোরাচালানের রাস্তা ধরে ফিরতে হবে। ওয়াও, আমি মনে মনে বেশ রোমাঞ্চ অনুভব করছিলাম। চোরাচালানের রাস্তা দিয়ে পালান, এটা তো দারুণ রোমাঞ্চকর আর শিহরণ জাগানো ব্যাপার হবে। আমি আমার পত্রিকার জন্য ভালো একটা স্টোরি লিখতে পারবো। আমি ভেবেছিলাম স্মাগলিং রুট হবে পাহাড়ের খাজে খাজে গোপন কোনো রাস্তা, মাঝে মাঝে জুপ জঙ্গলেও লুকিয়ে থাকতে হবে। ওমা, অবাক কাণ্ড! যে রাস্তা ধরে সীমান্তের কাছে গেলাম সেখানে দেখি বিরাট বাজার বসেছে। কেউ উট বিক্রি করছে, কেউ বিক্রি করছে কার্পেট, কারো হাতে বিক্রির জন্য বিনোদনের বিভিন্ন জিনিসপত্র। অনেক পুরুষকে দেখলাম, তারা এসেছেন যুদ্ধের জন্য নাম লিখাতে, যেন বড় শয়তান আমেরিকার বিরুদ্ধে যুদ্ধ করা যায়। আমার পায়ে ছিল আফগান জুতা। পথ চলতে চলতে তা ছিঁড়ে পা ফেটে রক্ত ঝরছিল। আমি গাইডকে বললাম, দেখো সীমান্ত তো আর মাত্র 10 মিনিটের পথ, কোনো বাহন নেওয়া যায় না, আর হাঁটতে পারছি না। সে আমার দিকে সন্দিহান দৃষ্টিতে তাকাল। আপনি কি গাধায় চড়তে পারবেন? গাধা? মনে মনে ভাবছিলাম, আরে বেটা, আমি ঘোড়ায় চড়েছি, ঘোড়া নিয়ে দৌড়ে, আর আমি এই পিচ্ছি গাধায় চড়তে পারবো না? আমার ইশারা পেয়ে সে একটা গাধা নিয়ে এলো। গাধার পিঠে যেই না বসেছি, অমনি তা উল্কার বেগে বিদ্যুৎ গতিতে আমাকে নিয়ে দৌড় দিল। কোনোভাবেই নিয়ন্ত্রণ রাখতে পারছিলাম না। আমার হাত পা উপরে নিচে বাতাসে ঢেউয়ের মতো উঠানামা করছিল। মনে হচ্ছিল আমি যেন একটা নিয়ন্ত্রণহীন বাদুড়, যে নিজের ভারসাম্য ধরে রাখতে সমান তালে তার পাখা নাড়ছিল। চিন্তা করো, বিরাট আলখাল্লার মতো বোরকা পরা একজন গাদার উপরে বসে হাত পা ছুড়ছে, আর গাদা ছুটছে দিক বেদিক ভুলে। দূর থেকে নিশ্চয়ই আমাকে কিম্বুত কিমাকার ভূতের মতোই লাগছিল। গাদাকে নিয়ন্ত্রণ করতে যেই না নিচের দিকে ঝুঁকেছি, অমনি আমার বোরকার ভেতর থেকে ক্যামেরা পড়ে গেল। ক্যামেরা তালেবান শাসনে পুরোপুরি নিষিদ্ধ। আমিও তাল সামলাতে না পেরে নিচে পড়ে গেলাম। নিজেকে সামলে নিয়ে মাথা তুলে দেখি একজন ভয়াল দর্শন তালেবান সৈনিক জ্বলন্ত দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে আছে। আমি যখন লন্ডন ফিরে বান্ধবীদের এই ঘটনা বলেছিলাম, ওরা তখন জিজ্ঞেস করেছিল, আচ্ছা সেই মুহূর্তে তোমার অনুভূতি কি হয়েছিল যখন লোকটা তোমার দিকে অমন করে তাকিয়েছিল আর তুমি বুঝে গেলে তোমার খেলা শেষ? আমি হেসে বলেছিলাম, মনে হয়েছিল বাহ, লোকটা তো দেখতে দারুণ আর হ্যান্ডসাম। তার ছিল সবুজ ঝকঝকে চোখ, চকচকে দুটি গাল আর ঘন কালো দাড়ি। অবশ্য এমন অনুভূতি ছিল সেকেন্ডেরও কম সময়ের জন্য। আপাদ মস্তক বোরকায় ঢাকা থাকায় সে আমার চেহারা দেখতে পায়। আমি তার হাতে ক্যামেরাটা দিয়ে চোখ বন্ধ করে দাঁড়িয়েছিলাম। ভাবলাম এক্ষুনি আমার জীবন শেষ হয়ে যাবে। মনে মনে অপেক্ষা করছিলাম কখন একটা বুলেট এসে আমার কপাল ফুটো করে দেয়। কয়েক সেকেন্ড পরে চোখ মেলে লোকটাকে দেখতে পেলাম। একটু খেয়াল করতেই দেখি তিনি সে অদূরে আমার দুই গাইডের দিকে তাকিয়ে চিৎকার করছেন আর জিজ্ঞেস করছেন কোন সাহসে ক্যামেরা এখানে নিয়ে আসা হয়েছে। মার খেয়ে গাইডদের একজনের নাক দিয়ে দরদর করে রক্ত ঝরছে, আরেকজন চেষ্টা করছিল পরিস্থিতি সামাল দিতে। তাদের ঘিরে অন্তত 100 লোকের ভিড়। এই তো সুযোগ। আমি আনন্দ চিত্তে ভাবছিলাম, আমি তো সহজেই সীমান্ত ঘেঁষার লোকগুলোর সাথে মিশে গিয়ে পাকিস্তানে পালিয়ে যেতে পারি। আমাদের মধ্যে আগেই কথা ছিল, পরিস্থিতি বেগতিক দেখলে যে যেভাবেই পারা যায় পালিয়ে যাবার চেষ্টা করবে। আমি কয়েক পা বাড়িয়েছিলাম, পরক্ষণেই চোখের সামনে গাইডের রক্তাক্ত চেহারা ভেসে মনে হলো ওদের এভাবে পেছনে রেখে আমি পালিয়ে যেতে পারি। আমার কিছু একটা করাও। আমি সোজা লোকগুলোর ভেতর দিয়ে সেই সৈনিকের কাছে যেতে চাইলাম, কিন্তু লোকেরা আমাকে ধাক্কা মেরে সরিয়ে দিচ্ছিল। ভাবখানা এমন, এই পুরুষ মানুষের কাজ কারবারের ভেতর মহিলাদের আবার কি? আমি এবার আমার চেহারা থেকে বোরকা সরিয়ে ফেললাম। চিৎকার দিয়ে বলে উঠলাম, কেউ কি আমাকে যেতে দিবেন? সমস্ত কোলাহল থেমে গেল। চারদিকে তখন শুনশান নীরবতা। মনে হলো একটা পিন পড়ে গেলেও কেউ তার শব্দ শুনতে পাবেন। মুসা আলাইহিস সালামের সময় যেমন নীলদরিয়া দুধারে সরে গিয়ে রাস্তা তৈরি হয়েছিল,
লোকেরা তেমনি দুপাশে সরে গিয়ে আমাকে রাস্তা করে দিন। আমি সোজা চলে এলাম সেই সৈনিকের সামনে, হাত পেতে বললাম, আমার ক্যামেরা কি ফেরত পেতে পারি? তার চেহারা হয়েছিল দেখা, চুয়াল নিচের দিকে ঝুলে পড়েছিল, দু চোখ বিস্ফোরিত, নীল নয়না স্বর্ণকেশী এক পশ্চিমা নারী এভাবে বুরকার আড়াল থেকে বের হয়ে আসবে বুধ দেখলেও বোধহয় এতটা চমকে যেত না। আমি মনে মনে ভাবলাম, যাক, সমস্যার সুন্দর সমাধান হয়ে গেল। এখন নিশ্চয় তারা পশ্চিমা কোনো নারীর উপর হাত তুলবে না, আর আমার গাইড দুইজনও বেঁচে যাবে। তাকিয়ে দেখি গাইডদের মুখে রাজ্যের অন্ধকার। সমস্যার সমাধান করতে গিয়ে আমি আরো বিপদ ডেকে আনলাম নাকি? একটু আত্মস্থ হতেই সেই সৈনিক গাইডদের দিকে তাকিয়ে আবার চিৎকার দেওয়া শুরু করল। একটু পরে আমাদের তিনজনকে একটা গাড়িতে আলাদা করে তুলল। গাড়ি চলতে শুরু করলে কি নিয়ে যেন তাদের মধ্যে তর্ক বিতর্ক শুরু হলো। কথার মাঝখানে ড্রাইভার হঠাৎ করে গাড়ি থামিয়ে দিল। সেই তালেবান সৈনিক আমাকে গাড়ি থেকে নামিয়ে নিয়ে গেল এক নির্জন জায়গায়। আমাকে উল্টো দিকে মুখ করে দাঁড়াতে বলে লোকটা অদৃশ্য হয়ে গেল। আমি তো অবাক, কি ব্যাপার, বেটা গেল কোথায়? আমি যেখানটায় ছিলাম তার চারদিকে ছিল অসংখ্য নুড়ি পাথর। আমার সারা শরীর দিয়ে আতঙ্কের হিম স্রোত বয়ে গেল। সর্বনাশ, দেখে মনে হয় এটা কোনো বদ্ধভূমি। সেই লোক নিশ্চয়ই আশপাশের গ্রামে গিয়ে মানুষদের ডেকে বলছে একটা পশ্চিমা মহিলা ধরা পড়েছে, 10 মিনিটের মধ্যে তাকে পাথর মারা হবে, কে কে যাবে, আসো। আমরা পাথর মেরে তাকে খতম করে দেই। আফগানিস্তানে একটা অদ্ভুত ব্যাপার খেয়াল করল। এই দেখি কোথাও কোনো জনমানুষের চিহ্ন, আবার এই দেখি এক গাদা মানুষের। কয়েক মিনিট পরে দেখলাম একদল ভয়ঙ্কর দর্শন মানুষ আমার দিকে এগিয়ে আসছে। সংখ্যায় অন্তত 70-80 জনের কম হবে। তারা আমার দিকে একটু একটু করে এগিয়ে আসছিল। আমার মনে হলো নিশ্চয় তারা কাছে আসছে নিশানা ঠিক করার জন্য, যাতে পাথর মারলে ঠিকঠাক আমার গায়ে এসে লাগে। আমার বুকের ভেতর তখন একরাশ ভয়, আতঙ্ক, মনে চিন্তার জ্বর। এখান থেকে বেঁচে কি ফিরতে পারবো কখনো? আসলে ব্যাপার ছিল ভিন্ন। আফগানিস্তানে পুরুষের জন্য মহরাম মহিলা ছাড়া অন্য মহিলাদের চেহারা দেখা ছিল নিষিদ্ধ। তাই আমার মতো একজন পশ্চিমা নারীকে তারা অবাক চোখে দেখছিল। তারা এগিয়ে আসছিল যাতে আমাকে ভালো করে দেখা যায়। নিজেকে তখন মনে হচ্ছিল চিড়িয়াখানার খাঁচায় বন্দি আজব কোনো প্রাণী। একটু পরে সেই আফগান সৈনিক বুরকা পরা এক মহিলাকে নিয়ে ফিরে এল। আমার বুরকা আগেই খুলে গিয়েছিল। পরনে ছিল সালোয়ার আর হাঁটু পর্যন্ত লম্বা কামিজ। মহিলা এসে আমার সারা শরীর সার্চ করা শুরু করলো। আমার এতক্ষণের ভয় উদ্বেগ কেটে গিয়ে এবার প্রচন্ড রাগ লাগছে। ও, এই তাহলে ব্যাপার। তারা নিশ্চয় এখন আমাকে মারবে না, মারলে নিশ্চয়ই সার্চ করতো না। শুধু শুধু এই ভয়াল দর্শন লোকগুলো আমাকে ভয় পাইয়ে দিয়েছিল। আর সৈনিকটা চাইলেই নিজেই তো আমাকে সার্চ করতে পার, যেমনটা ব্রিটিশ পুলিশ করে। আলাদা করে এই মহিলাকে আনার কি দরকার ছিল? সত্যি কথা বলতে আফগান সৈন্যরা অন্তত পশ্চিমাদের চেয়ে অনেক বেশি শালী আর ভদ্র ছিল। আমার মেজাজ তখন সপ্তমে। প্রচন্ড রেগে গিয়ে কামিজ মাথা পর্যন্ত উঠিয়ে তাদের বললাম, এই দেখো, আমার কাছে কোনো অস্ত্র নেই, এত সার্চ করার কি হলো? লা হাওলা ওয়ালা কুওয়াতা। মুহূর্তের মধ্যেই লোকগুলো সব উল্টো দিকে ফিরে দাঁত মুখ খিচে এমন ভাবে দৌড় দিল যেন ভূতে তাড়া করছে। পরে বুঝেছিলাম আফগানিস্তানে কোনো মহিলার জন্য এমন আচরণ অত্যন্ত অশুভ। বোরকা পরা সে মহিলা আমার গালে থাপ্পড় মেরে বসলো। আমার এমন অশালীন অসভ্য আচরণ দেখে সে মহিলা দারুণভাবে ধাক্কা খেয়েছিল। যখন নিশ্চিত হয়ে গেল আমার কাছে কোনো অস্ত্র নেই, তারা আবার আমাকে গাড়িতে তুলে নিল। এবার গন্তব্য জালালাবাদ, তাদের গোয়েন্দা সদর দফতর। জালালাবাদ পৌঁছার পর আমি গোয়েন্দা বিভাগের প্রধানের মুখোমুখি হলাম। তিনি কিছুটা ইংরেজি বুঝতে পারতেন। আমার বিস্তারিত ঠিকানা, টেলিফোন নাম্বার লিখে দিতে বললেন, যাতে নিশ্চিত হওয়া যায় আমি আসলেই সাংবাদিক কিনা। আমি সব লিখে দিলাম। তখন খাবারের সময় হয়ে এসেছিল। তিনি আমাকে খাবারের টেবিলে আমন্ত্রণ জানালেন, আসুন আমরা খাবার খাই। আমি দৃঢ় সুরে বললাম, আমাকে আগে পরিচিতদের কাছে টেলিফোন করতে দিতে হবে। তিনি মাথা নাড়লেন, দুঃখিত, এই মুহূর্তে সেটি সম্ভব নয়। আমি অনড়, যতক্ষণ না আমাকে ফোন করতে দেওয়া হবে ততক্ষণ আমি কোনো খাবার স্পর্শ করব না। পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট, নিষ্ঠুর, বর্বর শাসক গোষ্ঠীর কাছে একজন মহিলার এমন আবেদন বিশেষ কোনো গুরুত্ব পাবার কথা না। আমি খাচ্ছি কি খাচ্ছি না তা নিয়ে তাদের কোনো মাথা ব্যথা থাকার কথা না। কিন্তু অবাক করার মতো বিষয় হলো, আমি খাবো না জেনে তিনি খুব হতাশ হলেন। একটু কি খারাপও লাগছিল তার। আমি আমার সিদ্ধান্ত থেকে একটু নড়িনি। প্রতিদিন 3 বেলা তারা আমার জন্য খাবার নিয়ে আসতো। সামনে পাটি বিছিয়ে দিত, তাতে থাকতো রুটি, ভাত ও অন্যান্য খাবার, সাথে এক জগ পানি। তারা আগ বাড়িয়ে
আমার হাত ধুয়ে দিত। বাঙ্গা বাঙ্গা ইংরেজিতে তাদের কণ্ঠে অনুনয় জুড়ে পড়ত, বোন, এমন করে থাকবেন না, আপনি আমাদের বোন, আমাদের অতিথি, আপনি না খেয়ে থাকলে আমরা কষ্ট পাবো। আমার মনে হতো পৃথিবী খ্যাত নিষ্ঠুর গোষ্ঠীর কেমন আচরণ। তারা কি আমার কথা বুঝতে পারছে না, নাকি এসবই আমার মনটাকে নরম করার জন্য তাদের অভিনয় মাত্র? সত্যি কথা বলতে ধারণা করেছিলাম আমার সাথে হয়তো আবু গারিব ও গুয়ান্তানামো বে কারাগারের বন্দীদের মতোই চরম নিষ্ঠুর আচরণ করা হবে, এমনকি শ্লীলতাহানির মতো পরিস্থিতিরও মুখোমুখি হওয়া বিচিত্র কিছু নয়। এখন ভাবি, আল্লাহকে ধন্যবাদ, আমি পৃথিবীর নিষ্ঠুরতম গোষ্ঠীর হাতে পড়েছিলাম, সুসভ্য আমেরিকানদের হাতে নয়। তৃতীয় দিন সকালে তারা একজন ডাক্তার নিয়ে এলেন। ডাক্তার ছোটখাটো মানুষ, জার্মানিতে পড়াশোনা করেছিলেন। তিনি এসে আমার চোখ দেখলেন, নাড়ি দেখলেন, কান, মুখ, খবর ভালো করে পরীক্ষা করলেন। আমি ভাবছিলাম কাউকে ফাঁসির দণ্ড দেওয়ার আগে যেভাবে ডাক্তাররা পরীক্ষা করেন সব ঠিক আছে কিনা, ইনিও বোধহয় সেভাবে আমার পরীক্ষা করছে। এরপর তিনি প্রেসার মাপলেন, একবারের জায়গায় 2 বার। তার চেহারা কিছুটা চিন্তিত। তাকে আশ্বস্ত করতে আমি বললাম, প্রেসার নিয়ে চিন্তা হবার কিছু নেই, দীর্ঘদিন ধরেই আমার প্রেসার অনেক হাই। তিনি মাথা নাড়লেন, আমার প্রেসার একদম নরমাল। যে মানুষের একটু পরে তালেবানের হাতে ফাঁসি হবে তার প্রেসার স্বাভাবিক হয় কি করে? তিনি আমার অবিশ্বাসী চাহনি দেখে বললেন, এই যে আপনি দেখুন। আমি দেখলাম, আসলেই তাই। আমি বললাম, খুব ভালো, এটা তালেবানের মহত্ব যে তারা আমার প্রেসার ভালো করে দিয়েছে। ডাক্তারের এক ছেলে হামেদ, সে আমার সাথে দুবাসীর কাজ করত। পঞ্চম দিন সকালে সে খুব উৎফুল্ল চিত্তে আমার কাছে দৌড়ে এলো। তার হাতে জালালাবাদ থেকে প্রকাশিত একটি সাপ্তাহিক পত্রিকা। বলল, ম্যাডাম, এই দেখুন, পত্রিকায় আপনার খবর ও ছবি বেরিয়েছে। পত্রিকার প্রথম পাতায় রয়টার্স থেকে নেয়া আমার 2টো ছবি। প্রথম পাতার অর্ধেকটা জুড়ে লাল কালির বিশাল শিরোনাম, তার নিচে অল্প একটু খবর। মূলত খবরের চেয়ে শিরোনামই কয়েক গুণ বড়। আমি জানতে চাইলাম ওখানে কি লেখা আছে। হামেদ আমাকে পড়ে শোনালো সেই শিরোনাম, তালেবান ইবন রিডলির ব্লাড প্রেসার ভালো করে দিয়েছে, এজন্য সে খুবই খুশি। ষষ্ঠ দিন আমার রুমে একদল লোক সাথে নিয়ে উচ্চপদস্থ এক কর্মকর্তা এলেন। তার চেহারা গম্ভীর, ভয় জায়গা নিয়ে। তার নেতৃত্বে আমার জিজ্ঞাসাবাদ চলল প্রায় রাত 8 থেকে 9টা পর্যন্ত। তারা অবশ্য কখনোই আমাকে শারীরিক নির্যাতনের ভয় দেখায়নি। তারা শুধু আমাকে বলতো তাদের কথা মতো কাজ না করলে, তাদেরকে সাহায্য না করলে বছরের পর বছর এখানে বন্দী হয়ে থাকতে হবে। আমি ভাবতাম এই লোকগুলো সম্পর্কে আমি এযাবৎকাল যা শুনে এসেছি তাতে তাদের সাথে সুন্দর আচরণ করি আর নাই করি, তারা ঠিক তাদের ইচ্ছে মতো কোনো একদিন আমাকে মেরে ফেল। তাই ঠিক করলাম, মরতে যখন হবেই তখন আর ভালো আচরণ করে লাভ কি। আমি অত্যন্ত আক্রমণাত্মক ভঙ্গিতে তাদের সাথে কথা বলা শুরু করলাম। হামেদ আমাদের মাঝে দুভাষী হয়ে কথা আদান প্রদান করত। আমি যতই উত্তেজিত আর আক্রমণাত্মক ভঙ্গিতে কথা বলতাম, তারা ততই আমার সাথে নরম আচরণ করত। আমাকে বলতেন, আরে বোন, আপনি এত খেপে যাচ্ছেন কেন? আপনি আমাদের বোন, আমাদের অতিথি। মাঝে মাঝে তো হামেদ আমাকে বলতো, আপনি এত উত্তেজনাপূর্ণ আক্রমণাত্মক ভাষায় কথা বলেন, তা আমি আফগান ভাষায় তাদের কাছে অনুবাদ করতে প্রচন্ড ভয় পাই। একদিন সকালে হামেদ খুব ভীত সন্ত্রস্ত হয়ে আমার কাছে এলো। তার চোখ মুখ শুকনো, চেহারায় সুস্পষ্ট ভয়ের ছাপ। আপনার কাছে আজ অত্যন্ত সম্মানিত একজন ভিআইপি গেস্ট আসবেন, দয়া করে তার সাথে সম্মানের সাথে কথা বলবেন, তার সাথে কোনো অসভ্য আচরণ করবেন না। আমি জানতে চাইলাম, কে সেই লোক? কে এমন ভিআইপি যার নাম নিতেও হামেদ ভয় পাচ্ছে? মোল্লা উমর? হামেদ মাথা নাড়ল। একটু পরেই দেখতে পাবে। আমার মনে চিন্তার ঝড়। আমার সাথে দেখা করতে কে এমন আসতে পারে? আমার ভাবনার মাঝেই দরজার কড়া নড়ে উঠল। যদিও আমি ছিলাম বন্দী, কিন্তু দরজার চাবি আমার কাছেই থাকতো। তারা দেখা করতে আসলে দরজার কড়া নাড়তেন, আমি ভেতর থেকে খুলে দিতাম। দরজা খোলার পর যে লোকটা আমার সামনে এসে দাঁড়ালো, তাকে দেখে আমার শরীরের পশম খাড়া হয়ে গেল। এক মুহূর্তের জন্য রক্ত চলাচল বন্ধ হয়ে গেল। বিগত 6টি দিন আমি ধর্ম নিয়ে আলোচনা সযত্নে এড়িয়ে চলেছি, আর এখন কিনা আমি একজন শীর্ষস্থানীয় ধর্মীয় গুরু মাওলানার মুখোমুখি। আফগান দেশটা ধূলি ধূসরিত মরু অঞ্চল, কিন্তু লোকটার পরনে সুন্দর পরিষ্কার আইবির রঙের লম্বা আলখাল, লম্বায় মাটি ছুঁই ছুঁই, এতটাই বড় তার পা যেন তার মধ্যে পুরো দৃশ্য হয়ে গেছে। মুখে মার্জিত সুন্দর করে ছাটা ঘন দাড়ি, মাথায় আইবির রঙের সুন্দর পাগড়ি, চোখ দুটো হালকা বাদামি, চোখে মুখে
ব্যক্তিত্বের প্রখর দীপ্তি। হাতে ছিল তাসবিহ, তিনি অনবরত তাসবিহ জপে চলেছেন। আরো একটা বিষয় ছিল যা একটু অন্যরকম, অদ্ভুত একটু। তার চেহারায় ছিল আলোর দ্যুতি, যেন ভেতর থেকে আসা কোনো আলোকচটা তার চোখে মুখে নাচছে। আমি যখন পরে মুসলিমদের সাথে এই অনুভূতি শেয়ার করি, তারা উত্তর দিয়েছিল, সুবহানাল্লাহ, এটা হলো নূর যা পুণ্যবান মানুষদের চেহারা থেকে বের। একটু আত্মস্থ হতেই আমি তাকে বসার জন্য অনুরোধ করলাম। ঠিক হাঁটা নয়, তিনি যেন ভেসে ভেসে এসে বসলেন। তার হাতের তাসবিহ তখনও চলমান, মুখে মুচকি হাসি। তিনি এবার মুখ খুললেন। আপনার ধর্ম কি? এই রে, শুরু হয়ে গেল। উত্তর দিলাম, আমি খ্রিস্টান। তিনি জিজ্ঞেস করলেন, কেমন ধরনের খ্রিস্টান? রোমান ক্যাথলিক, প্রটেস্ট্যান্ট, অ্যাংলিকান না ব্যাপটিস্ট? আমি প্রটেস্ট্যান্ট। ইসলাম সম্পর্কে আপনার ধারণা কি? তার তাসবিহ এক মুহূর্তের জন্য থামেনি। ও ইসলাম, আমি বলে চললাম, ইসলাম একটা চমৎকার ও অসাধারণ ধর্ম। তাহলে ইসলাম সম্পর্কে আমার তেমন কোনো ধারণা ছিল না। যেটুকু জানতাম তাও ভুলভাল মিডিয়া থেকে জানা। আমি প্রায় 2 মিনিট ধরে ইসলামের বড়ত্ব মহত্ব নিয়ে কথা বলে গেলাম। তিনি আমার দিকে তাকিয়ে মুচকি মুচকি হাসছিলেন আর এক মনে তাসবিহ জপে যাচ্ছিলেন। আমি থামতেই তিনি বললেন, ইসলাম হলো সুন্দরতম ধর্ম। একদম ঠিক বলেছেন। আমি আবারও মনের মাধুরী মিশিয়ে ইসলাম নিয়ে সুন্দর সুন্দর কথা বলে চললাম। হামেদ আমার কথাগুলো পশতু ভাষায় অনুবাদ করে দিচ্ছে। তিনি আগের মতোই মুচকি হেসে তাসবিহ জপে যাচ্ছিলেন। এখন বুঝি তিনি হয়তো তখন মনে মনে ভাবছিলেন, এই মহিলা আস্ত একটা হাদারাম, জানে না কিছুই, আবার আমাকে বোকা বানানোর চেষ্টা করে। আমি কথা শেষ করলে হাসি হাসি মুখে তিনি বললেন, তাহলে আপনি নিশ্চয়ই এখন ইসলাম গ্রহণ করতে চান? আমি দেখলাম এত মহাবিব নিজের ফাঁদে এখন নিজেই আটকা পড়ে। যদি এখন হ্যাঁ বলি, তাহলে 2 দিন পরে এরা আমায় নিয়ে পাথর মেরে হত্যা করবে, বলবে এই মহিলা ইসলামের কিছুই মানে। আবার যদি না বলি, তাহলেও আমাকে মেরে ফেলবে, বলবে তুমি ইসলামের অবমাননা করছো। আমার মাথায় তখন ঘুরপাক খাচ্ছিল, সুন্দর জবাব কি হতে পারে। শেষে বললাম, দেখুন, বন্দী অবস্থায় থেকে আমি এত বড় সিদ্ধান্ত নিতে পারি না। তবে কথা দিই, যদি আপনারা আমাকে ছেড়ে দেন, আমি কুরআন পড়বো আর ইসলাম নিয়ে গবেষণা করব। তিনি একটি কথাও বললেন না, মুচকি হেসে উঠে দাঁড়ালেন এবং আগের মতোই দৃশ্যত হাওয়ায় ভেসে ভেসে তিনি বেরিয়ে গেলেন। হামেদ তার পেছন পেছন ছুটল। কয়েক মিনিট পরে হামেদ ফিরে এলো। আপনি মুক্তি পেতে যাচ্ছেন? রেড ক্রিসেন্টের একটি প্লেনে করে আপনাকে ফেরত পাঠিয়ে দেওয়া হবে। ইয়েস। আমি তখন আনন্দে আত্মহারা। কি চমৎকার! বুদ্ধি খাটিয়ে মাওলানাকে কাবু করে আমি মুক্তির পথ বের করে নিয়ে বেলা গড়ালে কাবুলগামী একটি ট্রাকে চড়ে বসলাম। 7 ঘন্টার ধূলি দূষরিত এবড়ো তেবড়ো রাস্তা ধরে চলার পর আমরা কাবুল পৌঁছলাম। কাবুল থেকে আমাদের গাড়ি এয়ারপোর্ট পার হয়ে সামনের দিকে চলতে লাগলো। আমি ভাবছিলাম, নিশ্চয় তালেবানের হাতে আরো বিদেশি বন্দী আছে। সবাইকে নিয়ে একসাথে রেড ক্রিসেন্টের প্লেনে করে আমরা ফিরে যাব। সে রাতে আফগান চরিত্রের আরেকটি দিক আমার কাছে পরিষ্কার হল। আফগানরা সরাসরি কোনো খারাপ খবর আপনাকে দিতে চাই যাতে আপনি কষ্ট পান। তারা বিষয়টিকে অন্যভাবে উপস্থাপন করবে। গাড়ি আমাকে নিয়ে পৌঁছলো এক জেলখানার সামনে। 3য় বিশ্বের কোনো কারাগার যেমন হয়, অন্ধকার, স্যাঁতস্যাঁতে একটা রুমে 2 জন মহিলা আমাকে অভ্যর্থনা জানালো, আজ রাতে আপনি এখানেই থাকবেন। না না, আপনাদের কোথাও কোনো ভুল হচ্ছে, আমি প্রতিবাদ করলাম। আমার তো রেড ক্রসের প্লেন ধরে দেশে ফিরিয়ে যাওয়ার কথা। অবশেষে খারাপ সংবাদটা আমাকে দেয়া হলো। আমি একজন বিদেশি মহিলা, কোনো পাসপোর্ট ভিসা ছাড়াই এখানে এসেছি, তাই আমাকে এর জন্য শাস্তি পেতে হবে। তোমরা কোনোভাবেই আমার সাথে আচরণ করতে পারো না, আমি চিৎকার করে বললাম। আমি একজন ব্রিটিশ। তারা একজন অন্যজনকে দিকে তাকিয়ে হাসছিল। ঠিক সেই মুহূর্তে পাশের রুমের দরজা খুলে গেল। দেখি হিজাব পরা 6 জন মহিলা। তাদের একজন আমার দিকে এগিয়ে এলেন। আপনি কি রেড ক্রসের? আরে, আপনি তো ইংরেজিতে কথা বলছেন। আমি অবাক। হ্যাঁ, কারণ আমি অস্ট্রেলিয়ান। তিনি উত্তর দিলেন, এই 3 জন জার্মান আর ওই 2 জন আমেরিকান। তার মানে আপনারা তো খ্রিস্টান যারা সমাজ সেবামূলক কাজ করেন। মুসলমানদের মাঝে খ্রিস্ট ধর্মের প্রচার ও ধর্মান্তকরণের অপরাধে যাদের আটক করা হয়েছে। তারা উত্তর দিলেন, আপনি ঠিক ধরেছেন। আমি দ্বিগুণ উৎসাহ নিয়ে বললাম, দেখুন তো কাণ্ড, আমাকে রেড ক্রসের বিমানে করে দেশে ফেরত পাঠানোর কথা ভুল করে এখানে নিয়ে আসা হয়েছে। আমি এই মহিলাদের সেটা বোঝানোর চেষ্টা করছি, কিন্তু তারা কিছুতেই তা বুঝছে না। তারা এগিয়ে গিয়ে 2 জন আফগান মহিলার সাথে কথা বলা শুরু করলেন। একটু পরে তাদের উত্তপ্ত বাক্য বিনিময় আর চেহারার মুখভঙ্গি দেখে বুঝতে পারলাম আমার কোথাও যাওয়া হচ্ছে না,
অন্তত আজ রাতে নয়। অস্ট্রেলিয়ান তরুণী আমার দিকে এগিয়ে এসে বললেন, আপনি চাইলে আমাদের সাথে একই রুমে থাকতে পারেন। বিগত কয়েকদিনের মধ্যেই এই প্রথম কোনো নারী সঙ্গী পেলাম, তার উপর তারা ছিলেন ইংরেজিভাষী। তাদের সাথে কথা বলে আমি হয়তো একটু হালকা হতে পারবো। আমি ওদের রুমে এসে ঢুকলাম। তৃতীয় বিশ্বের 8-10টা জেলখানার মতোই রুমটা ছিল শ্রীহীন। হঠাৎ কি হলো জানি না, দারুণ এক অবসাদ আমাকে পেয়ে বসলো। আমি নিদারুণ কান্নায় ভেঙে পড়লাম। এ ছিল আমার বন্দী জীবনের প্রথম অশ্রু। মনে হলো আমার ভেতরে এত দিনকার সব প্রতিরোধ তালেবানরা সফলতার সাথে ভেঙে চুরমার করে দিয়েছে। নিজেকে শান্ত করতে আমি সিগারেট ধরাতে চাইলাম। তালেবান শাসনে এমনিতে সিগারেট নিষিদ্ধ, তবে যখন তারা বুঝলো আমি সিগারেট খাই, আমাকে বেশ কয়েকটা এনে দিয়েছিল। গাল বেয়ে তখনও আমার অশ্রু গড়িয়ে পড়ছিল। আমি কাঁপা কাঁপা হাতে টুটের কোণে সিগারেট রেখে লাইটার দিয়ে ধরানোর চেষ্টা করছি। আমি আমার সঙ্গীদের দিকে তাকিয়ে বললাম, আমি একটা সিগারেট ধরালে কিছু মনে করবেন না তো? অবশ্যই মনে করব। উত্তর শুনে ধাক্কার মতো লাগলো। এই রুমটা ধূমপান মুক্ত। ধূমপান করতে হলে বাইরে চলে যান। পুরা কপালাম। ধূমপান মুক্ত রুমেই কিনা আমারটাই হল। পরক্ষণেই তারা জানালেন এই রুমে তারা এখন মিটিং করবে। মিটিং? আমি চমকে উঠলাম। হ্যাঁ, আমরা রোজ 2 বার মিটিং করি। হঠাৎ করে আমার মাথায় অন্য চিন্তা খেলে গেল। 2 বার মিটিং? পালানোর কোনো মতলব নেই তো? হয়তো তারা কোনো প্ল্যান করছেন। এখন আলোচনা করবেন কি করে প্ল্যান মোতাবেক কাজ করা যায়। নিকোটিনের নেশা আমার মাথা থেকে উবে গেল। আমি বেশ উৎসাহ নিয়ে বললাম, আমি কি আপনাদের সাথে থাকতে পারি? তারা সম্মতি দিল। আমি খুব আগ্রহ নিয়ে তাদের কাজ দেখছিলাম। 6 জন মহিলা গোল হয়ে নিচে বসলেন। একজন তার ব্যাগ থেকে কি একটা বের করলেন। কি ওটা? এই কারাগারের কোনো স্কেচ, যাতে কি করে পালানো যায়। যা দেখলাম তাতে আমার বিস্ময়ের সীমা রইল। ব্যাগ থেকে বের করে আনা বস্তুটি আসলে একখণ্ড বাইবেল। অবিশ্বাস। যে মহিলাদের ধর্মান্তরিত করার অভিযোগে গ্রেফতার করা হয়েছে, যাদের শরিয়া আইনে বিচার হবে, তারা কিনা তালেবানের জেলে বসে প্রকাশ্যে বাইবেল পড়ে। আমার মনে হলো যে কোনো মুহূর্তে তালেবানের প্রহরী ফুল বেগে ছুটে আসবে আর মহিলাদেরকে আচ্ছা মতো পেটাবে। কিন্তু না, তেমন কিছুই হল না। অবশ্য পরে আমি কুরআন পড়ে বুঝেছিলাম মুসলিমরা ভিন্ন ধর্মাবলম্বীদের, বিশেষ করে ইহুদি খ্রিস্টানদের সম্মান করে, তাদের ধর্ম পালনে কোনো বাধা দেন। আর তালেবান ঠিক এই কাজটাই করেছিল। অবশ্য সে সময় আমি তা বুঝিনি, আর বুঝার কথা। 6 জন প্রায় 20 মিনিট ধরে বাইবেল থেকে পড়ে গেলেন। এরপর হাতে লেখা একটা কাগজ বের করলেন। শুরু হলো ধর্মীয় গীত গাওয়া, আস্তে আস্তে নয়, একেবারে উচ্চ সুরে। খুবই হাসি খুশি, প্রাণচঞ্চল আর প্রাণবন্ত। সে গানের সুরে পুরো রুম যেন গম গম করছিল। আমি বাইরে এসে পরপর 3টি সিগারেট শেষ করলাম। সে রাতে আমি কংক্রিটের উপর পাতলা মাদুর বিছিয়ে ঘুমিয়েছিলাম। পরদিন সকালে আমাকে এক প্রস্থ পরিষ্কার কাপড় দেয়া হলো। তালেবানদের হাতে বন্দী থাকা অবস্থায় কেউ আমাকে শ্লীলতাহানি করেনি। এমনকি আবু গারিব কারাগারের মতো উলঙ্গ করে চোখ বন্ধ অবস্থায় কেউ আমার ভিডিও করেনি। বুঝতেই পারছেন, আমেরিকানদের হাতে বন্দী মানুষগুলোর চেয়ে আমার অভিজ্ঞতা ছিল সম্পূর্ণ ভিন্ন। রুমের বাইরে খোলা চত্বরে একদিকে পানির ব্যবস্থা ছিল। আমি আমার কাপড় চোপড় ধুয়ে দড়িতে শুকাতে দিলাম। একপাশে বসে আমি তখন আমার পুরনো দিনের কথা ভাবছি। এমন সময় হন্তদন্ত হয়ে জেলার এলেন। জেলার ছিলেন লম্বা চওড়ায় বিশাল মুখ ভর্তি ঘন লম্বা দাড়ি, চেহারা যথারীতি গুরুগম্ভীর, ভয়ঙ্কর। তিনি বাঙ্গা বাঙ্গা ইংরেজিতে অন্যদিকে মুখ ফিরিয়ে বেশ জোরে চেঁচিয়ে বললেন, ওই সব কাপড় সরান। আমি বললাম, সমস্যা কি? ওগুলো তো আমার কাপড়, শুকাতে দিয়েছি। তিনি আবারও বললেন, ওই কাপড় সরান। আরে ভাই, সমস্যা কি আপনার? দেখছেন না আমি কাপড় ধুয়ে শুকাতে দিয়েছি, এখান থেকে সরালে কাপড় কি করে শুকাবে? তিনি আবারও বললেন, ওই কাপড়গুলো ডাকুন। লোকটার কি মাথা খারাপ নাকি? বারবার কেবল এক কথাই বলে যাচ্ছেন। আরে কাপড় ডেকে রাখলে শুকাবে কি করে? আজও। এবার লোকটি একটি কাপড়ের দিকে ইঙ্গিত করে বললেন, ওটা সরান। মুখ তখনও তার অন্যদিকে ফেরানো। এতক্ষণে আমি বুঝলাম। আমি বললাম, সমস্যা কি? এটা তো মহিলাদের ওয়ার্ড, এখানে কাপড় সরাতে হবে কেন? লোকটি রাগ করে বলল, আমি বলছি সরান। আমিও সমান তেজের সাথে বললাম, পারলে আপনি নিজে সরান, নয়তো এখান থেকে ভাগেন। আমি ভাবলাম লোকটা মনে হয় রাগে ফেটে পড়বে। তা নয়, লোকটা হন হন করে বেরিয়ে গেল। অন্তত 15 মিনিট পরে আবার ফিরে এলেন, সাথে আফগানিস্তানের পররাষ্ট্র প্রতিমন্ত্রী। আমি ভাবলাম
এই লোকগুলোর উপর 2 দিন পরে আমেরিকা এসে বোমা ফেলবে, এটা নিয়ে এদের মধ্যে কোনো বিকার নেই। সামান্য একটা কাপড় নিয়ে এখানে রীতিমতো পররাষ্ট্র প্রতিমন্ত্রী এসে মন্ত্রী আমাকে অনুরোধ করলেন, দয়া করে আপনি কি এটা সরাবেন? আমি উত্তর দিচ্ছিলাম, আচ্ছা, এই মহিলা ওয়ার্ডে আপনারা ছাড়া তো আর কোনো পুরুষ মানুষ নেই, বারবার এটা সরাতে বলছেন কেন? আপনারা চলে গেলেই তো হয়, এটা নিয়ে এত হইচই বা কেন করছেন? তিনি ব্যাখ্যা দিলেন, মহিলা ওয়ার্ডের উপরেই তালেবান সৈনিকেরা থাকে, তারা যদি জানালা দিয়ে উকি দেয় আর আপনার ওই জিনিস তাদের চোখে পড়ে তবে তাদের মনে পাপ ঢুক। আমি বললাম, তাদের বলেন তারা যেন বাইরে না তাকায়, তাহলেই তো ঝামেলা চুকে যায়। তিনি বললেন, এটা সম্ভব না। আমি ভাবলাম, আমেরিকা খামোখাই B-52 বোমারু বিমান নিয়ে আফগানিস্তানের উপর বোমা ফেলতে এত কিছু না করে এক প্লেন ভর্তি নারী সৈন্য পাঠিয়ে দিত, তারা প্রত্যেকেই তাদের কাপড় আকাশে বাতাসে নাড়া দিত, বেশ তালেবান সব কটাই পালাতো, তাদের টিকিও খুঁজে পাওয়া যেত। আসলে গভীরভাবে তলিয়ে দেখলে এই মানুষগুলোর মনের পবিত্রতা, চরিত্রের সুন্দর দিকটি যে কারো কাছেই পরিষ্কার হয়ে উঠবে। যা হোক, আমাদের তর্ক বিতর্ক চলতেই থাকলো, কে জিতলো কে হারলো জানি না। ইতিমধ্যে আমার কাপড় চোপড় সব শুকিয়ে গেল। 9ম দিনের মাথায় সেই মন্ত্রী আমার এখানে আবার সাথে আরেকজন মানুষ। দেখলে মনে হলো এই মানুষটির পক্ষে ঠান্ডা মাথায় হাসতে হাসতে যে কাউকে খুন করা সম্ভব। তারা এসে আমাকে বললেন, আপনাকে আমাদের কিছু জিজ্ঞাসা করার আছে। যথেষ্ট হয়েছে, আমি বিরক্তি মাখা সুরে উত্তর দিলাম। আপনাদের অসংখ্য প্রশ্নের জবাব দিয়েছি, আর নয়, নতুন করে আমার কিছু বলারও নেই। কিন্তু তারা নাচুরবান্দা। আবার শুরু হলো তর্ক বিতর্ক, দুপক্ষের একে অন্যের প্রতি সাপান্ত চলল। শেষে আমি মেজাজ ঠিক রাখতে না পেরে এমন দুঃসাহসিক কাজ করে বসলাম যা আমি জীবনেও করিনি। আমি সেই তালেবান অফিসারের মুখে তুতু ছিটিয়ে দিলাম। আমার ভেতরটা এতটাই তেতে ছিল। সে অফিসার দ্রুত চলে গেলেন। পরক্ষণেই এক নারী অফিসার ছুটে এলেন। আপনি কি করেন? আপনার সাহস তো কম নয়, এভাবে একজন অফিসারের মুখে তুতু মেরেছেন, আপনাকে বেত্রাঘাত করে আপনি সহ্যের সীমা ছাড়িয়ে গেছেন। ঘটনার আকস্মিকতায় আমি হতভম্ব, ভেবে পাচ্ছিলাম না আমার কি করা উচিত। মনের ভেতর দুশ্চিন্তা ঘুরপাক খাচ্ছিল। আমাকে কি জনসম্মুখে বেত্রাঘাত করা হবে? আল জাজিরা টিভিতে কি তা প্রচার করা হবে? বেত্রাঘাতের ব্যথা না জানি কেমন। চিন্তায় আমার মুখ শুকিয়ে আসছিল। 10-15 মিনিট পর গেট খোলার আওয়াজ পেলাম। আমার সঙ্গী খ্রিস্টান বোন উৎকণ্ঠিত সুরে বললেন, ওরা ফিরে এসেছে। তিনজন খ্রিস্টান বোন আমাকে আড়াল করে ঘিরে ধরলেন। চিৎকার করে বলতে লাগলেন, প্রভু যিশু, করুণা কর। ইবন যেন কোনো ব্যথা অনুভব না করে। তাতে আমার ভয় বাড়লো, বই কমলো না। নিজেকে আমি মনে মনে এমন কাণ্ডের জন্য অভিশাপ দিচ্ছি না। শুনতে পেলাম একটু একটু করে তাদের পায়ের আওয়াজ এগিয়ে আসছে। খানিক পরেই সেই হাসি মুখে ঠান্ডা মাথার খুনি ফিরে এলেন। তার হাতে সেই জিনিস যার জন্য বিগত 9টি দিন আমি অনশন করে চল। তিনি হাতে থাকা স্যাটেলাইট মোবাইল ফোন আমাকে দেখিয়ে বললেন, যারা যারা চাও মোবাইল ব্যবহার করে আত্মীয় স্বজন বন্ধু বান্ধবদের সাথে কথা বলতে পার, কেবলমাত্র এই ব্রিটিশ মহিলা ছাড়া। সে আমাদের সাথে দুর্ব্যবহার করেছে, আমাদের গায়ে থুতু ছিটিয়েছে। চিন্তা করা যায়, এই ছিল পৃথিবীর নিকৃষ্ট নিষ্ঠুর শাসক গোষ্ঠী আমাকে দেয়া শাস্তি ও নির্যাতনের নমুনা। ফোন হাতে পেয়ে আমার সাথের মহিলারা খুব খুশি হলেন। মাসের পর মাস তাদের পরিবার পরিজনের সাথে কথা হয়। এই সুযোগ বলতে গেলে তারা লুফে নিলে। আমার ভেতরটা পুড়ে যাচ্ছিল, বলতেই হয়। তালেবানের বুদ্ধিবৃত্তি অত্যন্ত উন্নত মানের। তারা খুব সূক্ষ্মভাবে আমাকে আহত করতে পেরেছিল। আমার সাথে এক আমেরিকান বোন এগিয়ে গেলেন সেই হাসি হাসি মুখের মানুষটির দিকে। দেখুন, আজ 9 দিন হলো ইবন এখানে বোন, দয়া করে তাকেও একটু কথা বলতে দিন, অন্তত তার মেয়ের সাথে কথা বলুক প্লিজ। সেই হাসি হাসি মুখ দৃঢ় সুরে উত্তর দিল, সে আমাদের সাথে খারাপ ব্যবহার করে, তাকে অবশ্যই শাস্তি পেতে হবে। সেদিন বিকেলে কোনো রকম আগাম ঘোষণা ছাড়াই তালেবানরা আমাকে অন্যদের থেকে আলাদা করে ফেললো। আমার সমস্ত কাপড় চোপড় সহ আমাকে 2তলার একটি রুমে নিয়ে এলো। সেখানে একজন সিনিয়র অফিসার থাকতেন। আমার জন্য তা খালি করা হলো। রুমটি আফগানিস্তানের স্ট্যান্ডার্ড হিসেবে ভালো। অফিসার আমার দিকে ফিরে বললেন, আপনি নিচের রুমগুলো নিয়ে অভিযোগ করেছিলেন, আজ রাতে এখানেই থাকবেন, কাল সকালে আপনাকে দেশে পাঠিয়ে দেওয়া হবে ইনশাআল্লাহ। আমি কিছুটা বিরক্তি সহকারে বললাম, সব কথার শেষে কি একটা ইনশাআল্লাহ ইনশাআল্লাহ বলেন, কিন্তু কখনোই তা ঘটে। আসলে আমি ইনশাআল্লাহ
শব্দের মানে জানতাম, এখন আমি জানি ইনশাআল্লাহ মানে আল্লাহ যদি চান। তারা আমাকে রুমে রেখে আমার হাতে চাবি দিয়ে গেল। আমি ভেতর থেকে দরজা লাগিয়ে দিলাম। আমার রুম থেকে কাবুল শহরের বিরাট অংশ দেখা যেত। আমি বিছানায় আধা শুয়া হয়ে জানালা দিয়ে দূরের নয়নাভিরাম পর্বতমালা দেখছিলাম। মন আমার নানা চিন্তায় বিক্ষিপ্ত। কতবারই তো আমাকে বলা হলো ইনশাআল্লাহ তুমি বাড়ি যাচ্ছ, কিন্তু সেই ইনশাআল্লাহ তো আজও আসেন। এবারও কি তাই? তারা কি বুঝে আমাকে খ্রিস্টান বোনদের থেকে আলাদা করেন? তাদের আসলে মতলবটা কি? তারা কি সত্যি আমাকে মুক্তি দিবে, নাকি সকাল হতেই মেরে ফেলবে? হঠাৎ আমার খাটটা দুলে উঠল। প্রচন্ড শব্দে আমার চিন্তার জট ছিঁড়ে গেল। বাইরে তাকিয়ে দেখি আলুর জলকানিতে গোটা আকাশ আলোয় আলোকিত। বুঝতে পারলাম যুদ্ধ শুরু হয়ে গেছে। সেই রাতে মার্কিন জোর 50টার উপরে ক্রুজ মিসাইল নিক্ষেপ করেছিল কাবুলের উপর। ক্রুজ মিসাইলের আওয়াজ অন্তত 20 মাইল দূর থেকেও শোনা যায়। একটি বোমা এসে পড়ছিল আমাদের জেলখানার আধ মাইলের মধ্যে। আমি এর আগেও অনেক যুদ্ধের সংবাদ কভার করেছি, জানি না এতদিন কেন বিষয়টা খেয়াল করিনি। সে রাতে এক নতুন উপলব্ধি হলো আমার। এমন নির্বিচার বোমা বর্ষণ থেকে কেউ বাঁচতে পারবেন, পালানোর কোনো পথ নেই। এই বোমা নারী, শিশু, বৃদ্ধকে আলাদা করতে পারবে না। এই বোমাতে যেমন শাসক গোষ্ঠী মরবে, ঠিক তেমনি মুহূর্তেই বেসামরিক অতি সাধারণ নারী, পুরুষ, শিশুও নিশ্চিহ্ন হয়ে যাবে। হতে পারে ব্রিটিশ কোনো বোমার আঘাতে এই আমি ব্রিটিশ নাগরিকও মারা পড়েছি। টনি ব্লেয়ার হয়তো সব দায়ভার চাপাবে তালেবানের ঘাড়ে। বেশ, মিটে গেল সব। আমি সত্যি খুব ভয় পেয়েছিলাম। ভাবলাম ব্রিটেনের সাথে যুদ্ধ, এখন আর আমাকে ছেড়ে দেওয়ার কোনো কারণই নেই। পরের দিন সকালে আমার দরজার কড়া নড়ে উঠল। আমাকে বলা হলো, আপনি জলদি আসুন, আপনার জন্য নিচে গাড়ি অপেক্ষা করছে, আপনাকে পাকিস্তান পৌঁছে দেওয়া হবে। আমি এক বিন্দুও বিশ্বাস করিনি। নিচে নেমে দেখি আসলেই একটা গাড়ি আমার জন্য অপেক্ষা করছে। আমি গাড়িতে চড়ে বসলাম। জালালাবাদ হয়ে আমার গাড়ি এসে পৌঁছলো পাকিস্তান সীমান্তে। আমাকে পাকিস্তানি সীমান্ত রক্ষীদের হাতে হস্তান্তর করে দেয়া হলো। আমি যখন নোম্যান্সল্যান্ডে এসে পৌঁছলাম, মুহুর্মুহুর ক্যামেরার ফ্ল্যাশ জ্বলে উঠলো। অসংখ্য সাংবাদিক আমার দিকে ছুটে এলো। আপনার সাথে তালেবান কেমন আচরণ করেছিল? আমি এক মুহূর্ত ভাবলাম, তারপর মুখ খুললাম। অত্যন্ত সম্মানজনক ও মর্যাদাপূর্ণ। পশ্চিমা সংবাদ মাধ্যম আমার উত্তরে ভীষণ হতাশ। তারা এমন কিছু মোটেও আশা করে। তারা চাইছিল আবু গারিব টাইপের কিছু একটা। তাদের প্রত্যাশা ছিল আমার 2 গালে থাকবে আঘাতের চিহ্ন, 2 চোখে থাকবে অশ্রুধারা। তারা ভেবেছিল আমি এসে বলবো আমার সাথে অত্যন্ত খারাপ ব্যবহার করা হয়েছে, আমাকে দর্শন করা হয়েছে, কিংবা আমাকে অত্যন্ত বর্বরোচিত ভাবে পেটানো হয়। আফসোস, সেরকম কিছুই হয়। সত্যি কথাটাই আমাকে বলতে হয়। দুঃখজনক হলেও সত্যি। কিছু মানুষের জন্য এই সত্যটা হজম করা কঠিন। 2 সপ্তাহ পরে আমি লন্ডন ফিরে এলাম। একদিন আমার পাকিস্তানি গাইড পাশা আমাকে ফোন করলো, ম্যাডাম, জালালাবাদের সেই ছোট গ্রামটির কথা কি আপনার মনে আছে? সেই গ্রামটি বোমার আঘাতে পুরো নিশ্চিহ্ন হয়ে গেছে। আমি সান্ত্বনার ভঙ্গিতে বললাম, দেখো পাশা, যুদ্ধ যখন চলে তখন এরকম অনেক ঘটনাই ঘটে যা ঠেকানো যায় না। এটা একটা দুর্ঘটনা মাত্র। পাশা উত্তর দিল, ম্যাডাম, টানা 3 দিন ধরে যখন একটা গ্রামের উপর নির্বিচারে বোমা ফেলা হয়, তখন আপনি তাকে দুর্ঘটনা বলেন কি করে? আমার কাছে এর কোনো জবাব ছিল না। আমি বুঝতে পারছিলাম ইচ্ছে করেই বেসামরিক লোকদের টার্গেট করে নির্বিচারে বোমা ফেলা হচ্ছে, যাতে 1 ইঞ্চি পরিমাণ জায়গাও সে বোমার বাইরে না থাকে। অবশ্য এর কিছু দায় তালেবানের রয়েছে। যুদ্ধ শুরুর পরপরই তালেবান সকল পশ্চিমা সাংবাদিকদের দেশ থেকে বের করে দিয়েছিল। সাংবাদিক যে দেশেরই হন না কেন, তাদেরকে তাদের মতো করেই তথ্য সংগ্রহ করতে হবে। পশ্চিমা সাংবাদিকরা না থাকাতে গোটা বিশ্ব বুঝতেই পারেনি নির্বিচারে বোমা মেরে মার্কিন জোট কি পরিমাণ হত্যাযজ্ঞ চালিয়েছিল। এই ঘটনা আমাকে দারুণভাবে প্রভাবিত করেছিল। আমি যুদ্ধ বিরোধী আন্দোলনে সক্রিয় হয়ে উঠলাম। একই সময়ে তালেবানকে দেয়া আমার প্রতিশ্রুতির কথা মনে পড়ে গেল। তারা তাদের কথা রেখেছে, আমাকে নিরাপদে মুক্তি দিয়েছে। আমি তো কথা দিয়েছিলাম মুক্তি পেলে আমি কোরআন পড়ব, ইসলাম নিয়ে গবেষণা করব। এবার আমার প্রতিশ্রুতি রক্ষার পালা। আমি কোরআন পড়া শুরু করলাম। কিছু মুসলিম আমার এই কোরআন পড়ার কথা জানতে পারলো। তাদেরই একজন আমাকে দিলেন আব্দুল্লাহ ইউসুফ আলীর ইংরেজি অনুবাদ। এই অনুবাদের শেষ দিকে
ইন্ডেক্স দেওয়া হয়েছিল। এই যেমন নারী বিষয়ে কোরআনে কোথায় কি বলা হয়েছে, আল্লাহ সম্পর্কে কি আছে, নবী, ফিরিস্তা ও পরকাল সম্পর্কে কোরআনের ভাষ্য কি ইত্যাদি। ভাবলাম যাক, ভালোই হলো, খুব সহজেই নির্দিষ্ট বিষয় সম্পর্কে জানতে পারবো। আমি প্রথমে ভাবলাম নারী সম্পর্কিত আয়াতগুলো পড়া যাক, দেখা যাক কোরআন নারীদের সম্পর্কে কি বল, বিশেষ করে কোরআন কিভাবে নারীদেরকে পুরুষদের অধীনস্থ করে রাখতে, অবদমিত করে রাখার কথা বল। আমি নারী সম্পর্কিত আয়াতগুলো পড়া শুরু করলাম, পাশাপাশি এ সম্পর্কে আরো ভালো করে জানার জন্য ইসলামিক বইপত্র হাতের কাছে রাখলাম। অবিশ্বাস্য, আমি যা পেলাম বিশ্বাসই করতে পারছিলাম। কোরআন কোন রকম দ্বিধা ছাড়াই পরিষ্কার ভাষায় ঘোষণা করছে আল্লাহর কাছে আধ্যাত্মিকতার ক্ষেত্রে, শিক্ষার ক্ষেত্রে নারী পুরুষ একই মর্যাদার এবং একই কাতারে। প্রথম ইসলাম গ্রহণকারী ছিলেন একজন নারী, হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। ইসলামের পথে প্রথম শহীদও ছিলেন একজন নারী, হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা। ইসলামের প্রথম দিন থেকেই নারীরা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এসেছিলেন, এমনকি পুরুষদের পাশাপাশি তারা যুদ্ধও করেছিলেন। উহুদ যুদ্ধের সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, আমি আমার সামনে পেছনে যেদিকেই তাকাচ্ছিলাম, দেখলাম এক নারী বীর বিক্রমে যুদ্ধ করে আমাকে শত্রুদের হাত থেকে বাঁচানোর চেষ্টা করছে। বুঝতে পারছিলাম না ইসলামের নারীরা নির্যাতিত, নিষ্পেষিত। এই ধারণা আমরা কোথায় পেলাম? কে আমাদের মনে এই বিষ ঢুকিয়ে দিয়েছে? আমি তো কোথাও এমন কিছু খুঁজে পেলাম, শিক্ষা, সম্পত্তি, তালাক, সব ক্ষেত্রেই নারীর অংশ আছে, অধিকার। আজ আমরা নারী অধিকারের কথা বল, দৃশ্যত মনে হয় আধুনিক নারীদের আইন কানুনগুলো যেন ইসলামিক আইনের দ্বারাই অনুপ্রাণিত। আমি ইসলামকে নতুন দৃষ্টিতে দেখা শুরু করলাম। আমার মনে হলো ইসলাম ও নারী সম্পর্কে তো জানলাম, এবার দেখা যাক মুসলমান সম্প্রদায়ের মানুষগুলো কেমন, বিশেষত নারীরা। আমি পৃথিবীর যে প্রান্তে গিয়েছি, সেটা হোক পাকিস্তান, সৌদি আরব, কানাডা, আমেরিকা, অস্ট্রেলিয়া কিংবা নিউজিল্যান্ড, আমি মুসলিম বোনদের পেয়েছি বিভিন্ন পেশা, বিভিন্ন যোগ্যতার অধিকারী হিসেবে। কয়েক বছর আগেও হিজাবধারী কোনো মহিলাকে দেখলে আমার মনে হতো, আহা বেচারি, কত নির্যাতিত আর পরাধীন অবস্থার ভেতরেই না আছে, ঘর থেকে বাইরে আসতে তাদের কি কষ্টই না করতে হয়েছে। এখন আমি হিজাবধারী বোনদের দেখলে বুঝার চেষ্টা করি, এদের মধ্যে কে ডাক্তার, কে ইঞ্জিনিয়ার, কে আইনজীবী, কে শিক্ষক, কে পিএইচডি করেছে, কে এমফিল করেছে, কে তার পেশার পাশাপাশি তার পরিবার, সমাজ গড়াতে সময় দিচ্ছেন। আমি এখন আর তাদের বাহ্যিক পোশাক দিয়ে বিচার করি, ভাবি পর্দার আড়ালের মানুষটি আসলে কেমন। আমার মনে আছে কানাডার এক বোন আমাকে বলেছিল, এই বোন আমার মাথা ঢাকা থাকতে পারে, কিন্তু আমার মন, মনন, চিন্তা অবরুদ্ধ নয়, স্বাধীন। আমি তার কথায় এক বিশাল শিক্ষা পেয়েছিলাম। মুসলমানদের আরেকটা বিষয় খুব চমৎকার, তাদের রয়েছে চমৎকার সামাজিক বন্ধন। যা হোক, তখন আমি শাহাদাহ উচ্চারণ করিনি, ইসলাম নিয়ে গভীর পড়াশোনা করেছিলাম। যদিও বাজারে জোর গুঞ্জন ছিল আমি বোধহয় ইসলাম কবুল করেছি। একদিন আমার কাছে একটা ফোন এলো, সিস্টার ইভন, আপনাকে ইসলামে স্বাগতম। তিনি ছিলেন প্রিন্সটাউনের চরম মতাদর্শী ইমাম আবু হামজা আল নাস। আমি উত্তর দিলাম, আপনাকে ধন্যবাদ, তবে আপনার ধারণা সঠিক নয়। আমি এখনো শাহাদা উচ্চারণ করি। আশা করি ইনশাআল্লাহ স্বল্প সময়ের মধ্যে আমি আমার সিদ্ধান্ত নিতে পারবো। তিনি বললেন, সমস্যা নেই বোন, আপনি আপনার মতো করে সময় নিন, ভালো মতো অধ্যয়ন করুন, জানুন, বুঝুন। ইসলাম গ্রহণের সিদ্ধান্ত হবে আপনার জীবনের সবচেয়ে কঠিন সিদ্ধান্ত। আমরা আপনার জন্য দোয়া করি যাতে আল্লাহ আপনাকে সঠিক সিদ্ধান্ত নিতে সাহায্য করেন, আপনাকে হেদায়েত দেন। আমি বিশ্বাসই করতে পারছিলাম না তিনি এই ভাষায় কথা বলছেন। এক চোখে পট্টি বাঁধা এই ইমামের বদনামের শেষ ছিল। টেবলয়েড পত্রিকাগুলো ছিল তার নানা কিচ্ছা কাহিনীতে ভরপুর। আমি উত্তরে বললাম, আপনাকে অনেক ধন্যবাদ, আমি সময়ে সময়ে আমার অগ্রগতি সম্পর্কে আপনাকে জানাব। আমি ফোনটা রেখে দিচ্ছিলাম। তিনি বললেন, 1 মিনিট, শুধু একটা বিষয় আপনাকে বলতে চাই। আপনি যদি আগামীকাল বাইরে বের হন আর মুসলিম হওয়ার আগে কোনো বাসের নিচে চাপা পড়ে মারা যান, তার কণ্ঠ এবার মেঘের মতো গর্জে উঠল, তাহলে আপনার জায়গা হবে সুজা জাহান। ধন্যবাদ। আমি ফোনটা রেখে দিলাম। ভেতরে ভেতরে আমার খুব নার্ভাস লাগছিল। আমি জলদি শাহাদা পড়ার জন্য উদ্গ্রীব হয়ে উঠি। অবশেষে 2003 সালে 23 জুন সকাল 11টা 30-এ আমি আমার
শাহাদা উচ্চারণ করলাম। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। অর্থ, আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বান্দা ও রাসূল। আমি যোগ দিলাম পৃথিবীর সবচেয়ে বড়, সবচেয়ে আপন এক বিশাল পরিবারে। আমি বিশ্বাস করি পৃথিবীর যে প্রান্তেই আমি থাকি না কেন, আমার মুসলিম ভাই বোনেরা আমাকে আপন করে নিবেন। পরিচিতি। ব্রিটিশ সাংবাদিক ইবনের জন্ম 23 এপ্রিল 1958 সালে ইংল্যান্ডের ডারহামে। তার পেশাগত জীবন শুরু হয় টেনলি নিউজ পত্রিকার মাধ্যমে। এরপরে তিনি দ্য সানডে টাইম, দ্য ইন্ডিপেন্ডেন্ট অন সানডে, দ্য অবজারভার, দ্য ডেইলি মিরর সহ বিশ্ববিখ্যাত বেশ কয়েকটি পত্রিকায় রিপোর্টার ও সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন। 2001 সালে টুইন টাওয়ারে হামলার পর তিনি আফগানিস্তানে ছদ্মবেশে প্রবেশ করেন সংবাদ সংগ্রহের জন্য। এক পর্যায়ে তালেবানদের হাতে তিনি বন্দী হন। তার বন্দী হবার খবরে সারা বিশ্বে হইচই পড়ে যায়। তার প্রতি তালেবানদের মার্জিত ব্যবহার তাকে ইসলাম নিয়ে ভাবতে অনুপ্রাণিত। একসময় ইসলাম নিয়ে গভীর অধ্যয়ন শেষে তিনি ইসলাম গ্রহণ করেন। পরবর্তী জীবনে তিনি ইরাক, আফগানিস্তান, ফিলিস্তিন সহ বিভিন্ন যুদ্ধ বিরোধী আন্দোলনে সম্পৃক্ত হন। বিভিন্ন মিডিয়া প্রচার মাধ্যমে ইসলাম ও মুসলিমদের বিভিন্ন ইস্যু নিয়ে সোচ্চার হন। তালেবানের হাতে বন্দী হওয়া ও তার আগে পরের সময়কাল নিয়ে তার লেখা বই ইন দ্য হ্যান্ডস অফ তালেবান সারা বিশ্বে দারুণ আলোচিত হয় ও সাড়া ফেলে। তার লেখা বইগুলোর মধ্যে আরো আছে টিকেট টু প্যারাডাইস, টোরটোর, ডাজ ইট ওয়ার্ক ইত্যাদি। উপরে বর্ণিত কাহিনী 2003 সালে নিউজিল্যান্ডে দেয়া এক বক্তৃতার রূপান্তর। ব্যক্তিগত জীবনে তিনি এক কন্যা সন্তানের জননী।